এই হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি হলাম ইন্দ্রনীল দাস। রুল স্টোরি চ্যানেলে প্রত্যেকদিন শিক্ষামূলক ভিডিও দিয়ে থাকি। ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1 ইংলিশ মেজর, তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। টি.এস. এলিয়ট খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। লেটস গেট স্টার্ট গাইজ। চলো সময় নষ্ট না করে মূল আলোচনায় আসা যাক। টি.এস. এলিয়ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে খুবই গুরুত্বপূর্ণ। টি.এস. এলিয়ট হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের আধুনিক কবিদের মধ্যে একজন মহানতম কবি। অবশ্যই এনার নোট পরীক্ষাতে আসতে পারে। টি.এস. এলিয়ট, থমাস টার্নস এলিয়ট, ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পোয়েট, এসেইস্ট, প্লেরাইট অফ 20th সেঞ্চুরি। 20th সেঞ্চুরির একজন মহান কবি, একজন মহান রচনাকার এবং একজন মহান নাট্যকার বটেন টি.এস. এলিয়ট। এই টি.এস. এলিয়টকে আমরা আধুনিক যুগে 20th সেঞ্চুরির এমন একজন লেখক হিসাবে ধরে থাকি, যিনি রোমান্টিক এবং ভিক্টোরিয়ান যুগ থেকে একদম সরে গিয়ে এমন এক ধরনের কবিতা লিখেছিলেন যা সমস্ত কবিতার রূপরেখা পাল্টে দিয়েছিল। মানে যদি হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যুগগুলো দেখি, আমরা সব দিকে প্রথমে দেখতে পাবো অ্যাংলো স্যাক্সন, অ্যাংলো নরম্যান, চসার, রেনেসা, এলিজাবেথেন, জ্যাকোবিয়ান। তারপর তিনটে ছোট ছোট যুগ রয়েছে, নিও ক্লাসিক্যাল, রোমান্টিক, ভিক্টোরিয়ান অ্যান্ড দেন মডার্ন। এই যে রোমান্টিক যুগে এবং ভিক্টোরিয়ান যুগে যে ধরনের কবিতাগুলো লেখা হতো, ওখান থেকে সম্পূর্ণ আলাদা ভাবে সরে গিয়ে টি.এস. এলিয়ট কবিতা লিখলেন। ওনার যখন দ্য ওয়েস্টল্যান্ড কবিতা প্রকাশিত হলো, ওনার যখন দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রকাশিত হলো, সেটা একেবারে ভিন্ন স্বাদের কবিতা ছিল। টি.এস. এলিয়টের এই কবিতাগুলো আধুনিক কবিতার রূপরেখা পাল্টে ফেলেছিল। এলিয়টস early poetic works, particularly the Love Song of J. Alfred Prufrock 1915 এবং The Wasteland 1922, marked a significant departure from the Romantic and Victorian poetic tradition. মানে এই দুটো কবিতা, যে দুটো কবিতার উল্লেখ করলাম, দ্য ওয়েস্টল্যান্ড এবং দ্য লাভ সং অফ জে আলফ্রেড প্রুফক, এই দুটো কবিতা রোমান্টিক ট্র্যাডিশন এবং ভিক্টোরিয়ান ট্র্যাডিশন থেকে একদমই সরে গিয়ে একটা ভিন্ন স্বাদের কবিতা আমাদের উপহার দিয়েছেন মডার্ন টাইমে। The Wasteland is often regarded as one of the most important poems of 20th century. বিংশ শতাব্দী, এই যে 20th century রয়েছে, 20th century সব থেকে গুরুত্বপূর্ণ কবিতা হিসাবে ধরা হয় অনেক সময় দ্য ওয়েস্টল্যান্ডকে, যেটা আমাদের টি.এস. এলিয়ট লিখেছেন। ইট ইজ নোন ফর ইটস ফ্র্যাগমেন্টেড স্ট্রাকচার। এর যে গঠনটা সব দিকে আলাদা। ইটস রিচ সিম্বলিজমগুলো অপূর্ব সুন্দর। অ্যান্ড এক্সপ্লোরেশন অফ থিম, এবং এর এক্সপ্লোরেশন অফ থিমস রয়েছে। থিমসগুলো এমন কিছু রয়েছে যেখান থেকে কিছু না কিছু নতুন কিছু জানতে পারবো। যেমন ধরো ডিসইলিউশনমেন্ট, মানে তুমি একটা কিছু জানতে, সেই জানাটার মোহভঙ্গ হলো, এই জিনিসটা। ডিকে, ক্ষয়ে যাওয়া। স্পিরিচুয়াল রিওয়েকেনিং, এই সমস্ত, বা স্পিরিচুয়াল রিনিউয়াল, এই বিষয়গুলোকে তিনি অনেক বেশি তুলে ধরেছিলেন। এবং ওয়ার্ল্ড ওয়ার 1, প্রথম বিশ্বযুদ্ধ তখন শেষ হয়েছে, এবং চারিদিকে একটা ডিপ্রেশন, হতাশা, চাকরি নেই, ভাঙাচোরা ব্রিজ, ভাঙাচোরা রাস্তা, এবং বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর মানুষের মধ্যে যে হতাশাগুলো ছিল, সেখান থেকে একটা স্পিরিচুয়াল এমটিনেস তৈরি হয়েছিল। সেই বিষয় থেকে বেরিয়ে আসার জন্য তিনি স্পিরিচুয়াল রিনিউয়ালের কথা বলছেন। এবং সেই জগৎটাও কেমন ছিল তার কবিতার মধ্যে আমরা দেখতে পাই, তাই না? আমরা যদি দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক পড়ি, তাহলে ওখানে এমন একটা চরিত্রকে দেখতে পাবো যে কিন্তু অনেকটাই কিন্তু নিজের প্রতি সন্দিহান, বা নিজের মধ্যে ইনফিরিয়ার কমপ্লেক্সিটিতে ভুগছে। এইরকম একটা চরিত্রকে দেখতে পাই, যে প্রপোজ করতে যাচ্ছে অ্যান্ড আলটিমেটলি প্রপোজ করতে পারছে না। তার কারণ কখনো কখনো মনে হচ্ছে আমার হাতগুলো খুব পাতলা, আমার মাথায় টাক পড়েছে, বা আমি যে ভাঙাচোরা রাস্তা দিয়ে এসেছি, সেইটার জন্য আমি রিজেক্টেড হয়ে যেতে পারি। এই সমস্ত বিভিন্ন কথা ভেবে সেই ক্যারেক্টারটা কিছু কিন্তু প্রপোজ করতে পারছে না। এইরকম সমস্ত কবিতা লিখেছেন। আমরা যদি এখানে বলতে গেলে দ্য ওয়েস্টল্যান্ড পড়ি, সেখানে প্রথম বিশ্বযুদ্ধের পর ভাঙাচোরা পৃথিবীটাকে দেখানো হচ্ছে। দ্য ওয়েস্টল্যান্ড, নষ্ট হয়ে যাওয়া ভূমি, তাই না? ওকে, যাই হোক, এর পরের অংশে আসা যাক। Eliot's poetry is characterized by its complex allusiveness and engagement with the literary tradition. টি.এস. এলিয়টের যদি কবিতাগুলোকে আমরা রিড করি, তাহলে কি দেখতে পাবো? কমপ্লেক্সিটি দেখতে পাবো, জটিলতা দেখতে পাবো, অ্যালিউসিভনেস দেখতে পাবো, এবং কি এনগেজমেন্ট উইথ লিটারেরি ট্র্যাডিশন, এবং লিটারেরি ট্র্যাডিশনের সাথে এনগেজমেন্ট দেখতে পাবো। ডান্টে, শেক্সপিয়ার্স অ্যান্ড মেটাফিজিক্যাল, এবং কি ডান্টে, শেক্সপিয়ার এবং মেটাফিজিক্যাল পোয়েটসদের কোটেশনকেও অনেক সময় তিনি ব্যবহার করেছেন নিজের কবিতার মধ্যে। মানে কি, টি.এস. এলিয়ট একটা স্বতন্ত্র কবিতা লিখছেন,
আবার সেই কবিতার মধ্যে কখনো ডান্টের, কখনো শেক্সপিয়ারের কোটেশনকে ব্যবহার করে দিচ্ছেন। এইরকম ব্যবহারেও মানে এটা একটা আধুনিক যুগের কবিতার মধ্যে একটা নতুন প্রবৃত্তি বলতে পারো, যেটা আগে কিন্তু ছিল না। তুমি নিজেই একটা স্বতন্ত্র কবিতা লিখছো, সেই কবিতার মধ্যে আবার শেক্সপিয়ারের দুটো লাইন তুলে দিলে, বা সেই কবিতার মধ্যে আবার ডান্টের দুটো লাইন তুলে দিলে, এইভাবে কবিতাটা শুরু করছো। এইরকম যে নতুন একটা প্রবৃত্তি, সেটা আমরা এখানে দেখতে পাই। তাহলে কি, হি ওপেন ড্রজ এলিমেন্টস ফ্রম ডান্টে, শেক্সপিয়ার অ্যান্ড মেটাফিজিক্যাল পোয়েট। প্রায়শতই বিভিন্ন মেটাফিজিক্যাল পোয়েট, বিভিন্ন মহান কবি যেমন শেক্সপিয়ার, যেমন ডান্টের কবিতা থেকে বিভিন্ন এলিমেন্টস পিক আপ করেছেন। হি ইউজেস মাল্টিপল ভয়েসেস, তিনি মাল্টিপল ভয়েসেস ইউজ করেছেন, লিটারি রেফারেন্সেস ইউজ করেছেন, অ্যান্ড মিথোলজিক্যাল ইমাজরিগুলোকে ব্যবহার করেছেন সুন্দরভাবে। তারপরে আমরা যদি টি.এস. এলিয়টের যদি কবিতা পড়তে যাই, টি.এস. এলিয়টের কবিতা যদি পড়তে যাই, সেখানে আমরা কিন্তু ডান্টে, শেক্সপিয়ার, মেটাফিজিক্যাল পোয়েটসদেরও লাইন পেতে পারি, বা তাদের থিঙ্কিংগুলো পেতে পারি, বা কিছু রেফারেন্সও পেতে পারি, তাই না? In addition to his poetry, Eliot was highly influential literary critic. সর্বোপরি তিনি একজন অসাধারণ লিটারেরি ক্রিটিক ছিলেন। তিনি যে সমস্ত সাহিত্যের সমালোচনাগুলো দিয়েছেন, আজও সেগুলোকে অনেক সম্মানের সাথে দেখা হয়। তিনি একজন এক্সিলেন্ট লিটারেরি ক্রিটিক ছিলেন, অ্যান্ড অ্যান এসাইস্ট, এবং একটা অসাধারণ এসাইস্টও ছিলেন। হিজ ক্রিটিক্যাল ওয়ার্কস, তার ক্রিটিক্যাল ওয়ার্কস যদি পড়ি, দ্য স্যাক্রেড হুড 1920-তে প্রকাশিত, দ্য স্যাক্রেড উড, পবিত্র জঙ্গল, যদি আমরা দেখি দ্য স্যাক্রেড উড, এটা একটা অসাধারণ লেখা। দ্য ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, তার যদি লেখা ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট আমরা যদি শুনি 1919-এ, সেটা একটা ক্রুশিয়াল রোল প্লে করেছে মডার্ন লিটারি ক্রিটিসিজমকে একটা রূপ দেওয়ার জন্য। তাহলে ওনার ট্র্যাডিশন অ্যান্ড ইন্ডিভিজুয়াল ট্যালেন্ট, এটা একটা লিটারি ক্রিটিসিজম হিসাবে বিখ্যাত রয়েছেন। এবং সর্বোপরি he advocated for tradition conscious approach to the literature and emphasized the importance of historical and cultural context in understanding of literary works. তিনি সর্বোপরি জোর দিতেন যে আমাদের ইতিহাসকেও জানতে হবে, কালচারকেও জানতে হবে, নতুন সাহিত্যকে নতুনভাবে রূপ দেওয়ার জন্য এইগুলোর উপর তিনি বিশেষ করে জোর দিতেন। T.S. Eliot's contribution to literature and literary criticism have had lasting impact. T.S. Eliot'ের যেটা প্রভাব, সেটা অসাধারণ প্রভাব এবং লং লাস্টিং প্রভাব রয়েছে। উনি যে প্রভাবটা ছেড়ে গেছেন সাহিত্যের উপর, তা আজও বিদ্যমান, এবং আজও আমরা দেখতে পাই মডার্ন পোয়েট্রির মধ্যে। এবং কি, সর্বোপরি তিনি নোবেল পুরস্কার পেয়েছিলেন 1948 সালে, 1948-এ। হি ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ নোবেল প্রাইজ, উনি নোবেল প্রাইজ পাচ্ছেন 1948 সালে, এবং নোবেল প্রাইজ ইন লিটারেচার 1948-এ, 1948-এ, ফর হিজ আউটস্ট্যান্ডিং কন্ট্রিবিউশন ইন পোয়েট্রি অ্যান্ড লেটার্স। এবং কি, পোয়েট্রি অ্যান্ড লেটার্স, তিনি পোয়েট্রিতে, কবিতার জন্য যে সমস্ত কন্ট্রিবিউশনগুলো ছেড়ে গেছেন, অবদানগুলো ছেড়ে গেছেন, সেটার জন্য ওনাকে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। বিশেষ করে তার দ্য ওয়েস্টল্যান্ড, এই ব্যাপারটাকে ভালো করে তোমাদেরকে প্রস্তুত করে নিতে হবে। তার কারণ প্রশ্ন অনেক সময় এইরকম আসে যে টি.এস. এলিয়ট এবং তার একটা বিখ্যাত লেখা, সেটা তুমি দ্য ওয়েস্টল্যান্ডে করতে পারো, প্রুফক করতে পারো, তবে ওয়েস্টল্যান্ডে করে নেওয়া খুব গুরুত্বপূর্ণ। তার কারণ ওয়েস্টল্যান্ড, এই যে লেখাটা আছে, এটি 5 নম্বরে অনেকবার এসেছে, ঠিক আছে? তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট গাইজ, দ্য ওয়েস্টল্যান্ড, এটাকে কিন্তু অবশ্যই করে নেবে। হোপফুলি টি.এস. এলিয়ট নিয়ে যা কিছু বললাম, কিছু হোক ধারণা মাথায় এসছে। যদি ভিডিও ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করবে, আর রিড ইউর কমেন্ট অ্যান্ড শেয়ার অবশ্যই করবে। থ্যাংক ইউ ভেরি মাচ ইনডিড গাইজ।